আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের আজকে বণিক বার্তায় একটি সাক্ষাৎকার পড়েছি, সাক্ষাৎকার দেখে আমার কেন জানি ওনাকে হতাশ মনে হয়েছে। ওনার এই কথাবার্তা শোনার পরে আমি নিজেও এখন অনেকটা হতাশ। তবে আমার কেন জানি মনে হয় ওনার এইভাবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। ওনার একটা স্পষ্ট বক্তব্যের কারণে আমার মনে হয় দেশের মানুষ ওনার কথাগুলো শুনতে চায়, ওনার কাজটা দেখতে চায়। কারণ হচ্ছে উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমরা বেশি দিন থাকতে চাই না, যেটা মানুষের সবার ভিতরে একটা জল্পনা কল্পনা চলছে যে এই সরকার কত বছর থাকতে চায়, এই সরকার কিভাবে থাকতে চায়, কতদিন থাকতে চায়, এরকম বেশ কিছু প্রশ্নের উত্তর উনি এক নিমিষেই বলে দিয়েছেন। আজকের বক্তব্যটা শোনার পর আমি রীতিমতো আশ্চর্য হয়েছি। আমি একটু আপনাদেরকে বক্তব্যটা শোনাতে চাই। যদি বলেছে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আপনাদের সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো? আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে আসছি, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যুদ্ধ পরিবর্তন করি, অর্থনীতি লন্ডবন্ধ, ব্যাংকিং সিস্টেম লন্ডবন্ধ, ব্যবসা বাণিজ্য লন্ডবন্ধ। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মন্ডলী, তারা আজকে আমার ছেলে, আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে চাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে, আমাদের তো সেই ঠেকা নেই। অর্থাৎ বুঝতে পারলেন আপনি, আমার কেন জানি মনে হয়েছে ইউনূস স্যার চারিদিকের প্রেসারে অনেকটা নিজেকে হতাশ করে ফেলেছেন। আসলে গত 2 দিন আগে উনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন 100 দিন পূর্তি উপলক্ষে, ওই সময়ে বক্তব্যটা যতটুকু জোরালো ছিল, আজকের এই সাক্ষাৎকারটা ততটুকু জোরালো না। মানে দিনে দিনে উনি কেন জানি হতাশ হচ্ছেন। সেদিন উনি বারবার করে বলেছিলেন যে নির্বাচন কখন হবে সেটা চিন্তা না করে নির্বাচনের সংস্কারের বিষয়গুলো আপনারা একটু চিন্তা করেন, আপনারা আমাদের সম্পর্কে বলেন, ইচ্ছে মতো বলেন, বাট সবাই একটু সংস্কারের বিষয়টা ভুলে যাবেন না। আসলেই সংস্কারের বিষয়টা ভুলে যাওয়াটা আমাদের উচিত না। আমি এই বিষয়ে শতভাগ ওনার সাথে একমত যে বাংলাদেশে এই 2 প্রধান দল বিএনপি এবং আওয়ামী লীগ সাথে জামায়াত ইসলাম সরকারের অংশীদার ছিলেন, কিন্তু আমরা এই পর্যন্ত একটা জিনিস আমরা শতভাগ নিশ্চিত করে বলতে পারি, স্বাধীনতার পর আমাদের রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট, ক্ষমতায় যাওয়ার আগের কথা এবং ক্ষমতায় যাওয়ার পরের আচরণ, দুটোর মধ্যে বিস্তর পার্থক্য থাকে। এবং আমাদের দেশের অধিকাংশ মানুষ তাদেরকে ভোট দেয় কিন্তু তাদেরকে বিশ্বাস করে না, তারা যে এই কাজগুলো করবে সেটা কিন্তু বিশ্বাস করে না। আমরা এইরকম আমাদের 2 সাবেক প্রধানমন্ত্রীর জায়গায় দেখেছি, এগুলা একটা একটা করে বলার দরকার নেই। তবে আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে ডক্টর ইউনূস স্যার হতাশ হচ্ছেন। এখানে আমি বলবো স্যার কোনো অবস্থায় হতাশ হওয়া যাবে না। কারণ হচ্ছে অন্তত রাজনৈতিক সংস্কারটা আপনি করে যান। আপনি যদি সব জায়গায় হাত না দিয়ে একটু রাজনৈতিক সংস্কারের জায়গাটাকে খুব বেশি জোরালো করতেন, সেক্ষেত্রে আমার মনে হয় আপনি স্পষ্টভাবে মানুষের সমর্থন পেতেন। কিন্তু শুরুতেই আপনারা সবগুলো জায়গায় হাত দেওয়ার চিন্তা করেছেন, সেই কারণে হয়তো এইরকম একটা অবস্থান হয়েছে। আমরা ব্যবসা বাণিজ্যের দিকে হাত দেওয়াটা খুব একটা ভালো হয় নাই। তাও এখন বর্তমানে যেটা হচ্ছে, আপনারা রাজনৈতিক অন্তত সংস্কৃতিটা চেঞ্জ করার জন্য আপনি একটা সংস্কার করে যান। এটা না করে আপনি কখনোই নির্বাচনে যাবেন না, কারণ আমাদের রাজনৈতিক নেতারা যা বলে তা করে না। তবে আমি একটু আশাবাদী হতে চাই। আবার আমাদের দীর্ঘদিনের প্রচলিত সংস্কৃতির উপর বেস করে আমার বদ্ধমূল ধারণা বলে গেলাম, কিন্তু এরই মধ্যে কিছু আশার সঞ্চার হয়েছে। আশার সঞ্চারটা এরকম যে বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তারেক রহমানের আগের বক্তব্য, আগের চালচলন, আগের কথাবার্তা এবং বর্তমানের ওনার চমকপ্রদ বেশ কিছু কথাবার্তার মধ্যে বিস্তর পার্থক্য আমরা লক্ষ্য করতে পেরেছি। আমার কেন জানি মনে হয়েছে যে উনি গত 17 বছর যেহেতু দেশের বাইরে লন্ডন শহরের মতো একটা জায়গায় বসবাস করেন, স্বাভাবিকভাবে বিদেশি কালচার এবং বিদেশি নিয়ম কানুন এই সমস্ত এগুলোতে থাকতে থাকতে মানুষের মাইন্ডসেট অনেকটু চেঞ্জ হয়ে যায়। আমার মনে হয়েছে যে সেই 96 তারেক রহমান আর বর্তমানের তারেক রহমানের সাথে বিস্তর পার্থক্য আপনারা লক্ষ্য করতে পারবেন। উনি এখন অনেক পরিপক্ক। গতকাল উনি বলেছেন যে ওনার নামের আগে রাষ্ট্রনায়ক, দেশনায়ক, এই সমস্ত যে অভিধাগুলো ওনার ফলোয়াররা বলতেন, বক্তব্যের মধ্যে বিভিন্ন জায়গায় লিখতেন, এই সমস্ত যেন ওনার নামের সাথে না দেন। এই যে স্যাক্রিফাইস, এর সাথে সাথে উনি একটা জিনিস ক্লিয়ার করেছেন,
ডক্টর ইউনূস সরকারের কাছে যে জিনিসটা মানুষ চায় এরই মধ্যে সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে এই প্রধানমন্ত্রী যারা হবেন তারা দুইবারের উপরে যেন কেউ প্রধানমন্ত্রী হতে না পারেন। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেব গত কয়েকদিন আগে নিজেই ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে এটা আর হবে না, অন্তত তারা এই সংস্কারটা করবে। এটা যদি সমর্থন হয় সেক্ষেত্রে সোজা বাংলায় কথা হচ্ছে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনেই বাদ। দুজনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী ছিলেন, তারা দুইজন বাদ। এখন যে হবেন জনগণের ভোটে হবেন। আমার প্রস্তাবটা হচ্ছে প্রধানমন্ত্রী নয়, শুধু এমপিরাও যারা দুইবার হয়ে যাবেন তারা আর তৃতীয়বার করতে পারবেন না, এইরকম একটা আইন হওয়া দরকার। কিন্তু ঠিক একইভাবে আপনার প্রশংসার বেশ কিছু বিষয় আছে জামায়াত ইসলামীর আমির সাহেবের ইদানিংকার বক্তব্যগুলো আমার অসাধারণ মনে হয়েছে। মানে আমরা কখনো ওনারা এইরকম চিন্তা করবেন সেটাও আমরা কিন্তু কল্পনা করিনি। যেমন উনি লন্ডনে গতকাল উনি বলে দিলেন যে ৭১ যদি আমাদের কোনো অপরাধ হয়ে থাকে সেটা যদি প্রমাণ হয় সেক্ষেত্রে উনি নিজে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন, সেটা বলেছেন। এটা কিন্তু ওনাদের কাছ থেকে এটা আশা করা খুবই কঠিন কাজ ছিল। এখন তারেক রহমান সাহেবের পজিটিভ বেশ কিছু কথাবার্তা, জামায়াত ইসলামীর আমির সাহেবের বেশ কিছু পজিটিভ কথাবার্তা, এগুলো যেমন সত্য, ঠিক আমাদের কাছে আরেকটা বিষয় খুব আতঙ্ক, আশঙ্কা এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে শুনতে হচ্ছে, সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যগুলো। এখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছেন, এটা কিন্তু সত্য, কিন্তু আমার মনে হয় ওনাকে একটু রিয়েলাইজ করা দরকার। উনি যে ক্ষুব্ধ মনোভাবটা দেখাচ্ছেন এখন, আমি জানি না বৈশ্বিক বিভিন্ন কারণে হয়তো ওনার অবস্থানটা কীরকম, এটা আমার শিক্ষা দেওয়ার কিছু নেই। উনি বাংলাদেশের বর্তমান অবস্থানটা আমার মনে হয় জানেন না। ওনার নেতা কর্মীরা কি পরিমাণ কষ্টে আছে, দুরবস্থায় আছে, সেটা উনি জানেন না। মাঝারি মানের নেতাদের বিরুদ্ধে এক একজনের বিরুদ্ধে 50, 60, 100 সেঞ্চুরি পার হয়ে গেছে এরকম মামলা। এত কিছুর পরেও গত 3 মাসে তারা তো সবাই একদিনেই বেকার হয়ে গেছেন, একদিনেই পাওয়ারলেস হয়ে গেছেন। তারা কেউ জানতেও না, আজ করতেও পারেনি। যারা আজ করতে পেরেছে তারা দেশের বাইরে, যাদের ক্ষমতা আছে তারা চলে গেছে, আর যারা যেতে পারেননি তারা সবাই কষ্টের মধ্যে আছে। এমন নেতা মাঝে মধ্যে আমাদের কাছে ফোন করেন, ওনাদের চেহারা মাঝে মধ্যে দেখলে কেন জানি মনে হবে আপনি 3 মাস পরে যদি আপনার এই সমস্ত নেতাদের, যারা খুব সুন্দর সুঠামদেহী নেতা ছিল আর যারা বয়স্ক ছিল, ওদেরকে অবস্থা দেখলে তো আপনার চেহারাও অনেকে চিনবেন না। তাহলে আপনি কিছু পজিটিভ কথা বলেন না কেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার ক্ষোভ আছে জানি, আপনার এইভাবে ক্ষমতা থেকে আপনাকে বিদায় করানো, এটার জন্য আপনার ভিতরে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু আপনি আপনার অপকর্মগুলোকে একটু দেখবেন না। আপনি দলটাকে কোন জায়গায় নিয়ে গেছেন? আপনি পুরো দলটার কোনো নেতা সৃষ্টি করেননি, আপনি সৃষ্টি করেছেন কতগুলো চাকর। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে বলতে শুনেছি আপনার সরকারের আমলেই, আমরা যখন ওনাদের কাছ থেকে বক্তব্য নিতাম ওনারা বলতো যে আমরা তো রাজনীতি করি না, এখন আমরা চাকরি করি। কারণ আপনি এমন এক জায়গায় নিয়ে এসেছেন, চিরিঙ্গাবাজার হচ্ছে ফার্মপট্টি এত বেশি নিয়েছেন আপনি, এগুলো বলার মতো না। কতগুলো আতেল সৃষ্টি করেছেন আপনি, আর কতগুলো দুর্নীতিবাজকে আপনি ইচ্ছে মতো ক্ষমতা দিয়েছেন। আপনার কাছে সবচেয়ে বড় দেশপ্রেমিক মানুষ হচ্ছে শেখ পরিবারের মানুষ, সবচেয়ে যোগ্যবান মানুষ ছিল শেখ পরিবারের মানুষ। রাজনৈতিক পদগুলো বিক্রি হতো শেখ পরিবারের মানুষের হাতে। যুবলীগের অবস্থা, চেয়ারম্যান থেকে শুরু করে চেয়ারম্যানের বউকে পর্যন্ত যেভাবে তেলাইতে হতো, সেই জ্যোতিবাবী নাম করা আপনার ছাত্রলীগে কি করেছেন? আপনার এগুলো অনুশোচনা হওয়া উচিত। কেন্দ্রীয় ছাত্রলীগে কেমনে এই যে সমন্বয়করা বলে যে আমরা গিয়েছিলাম, কেমনে বলে? আমরা দেখেছি শেষ প্রান্তে এসে আপনার প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারি কে হবেন সেটা এনএসআই ডিজিএফআই রিপোর্ট নিতেন আপনি। এনএসআই ডিজিএফআই এই সমস্ত রিপোর্ট দিয়ে আপনার নেতা বানাইতেন, আবার ওদিকে নেতাদের সাথেও ক্রস চেক করতেন। এতগুলো ক্রস চেকের ভিতরে কেমনে এই সমস্ত এরা ঢুকে গেল? এইগুলো দিনের আলোর মতো পরিষ্কার। তার মানে আপনার কাছে সঠিক তথ্যটা আপনার কাছে যেত না। এইটা আপনার আজকে স্বীকার করলে আপনি অনেক ভালো করতেন। আমার মনে হয় আপনি বাইরে থেকে বিশাল বিশাল যে কথাগুলো বলছেন, এখনো পর্যন্ত ডক্টর ইউনূস সাহেবকে যেভাবে অপমান করে কথা বলছেন, এই জিনিসগুলো আপনার কাছ থেকে কেউ আশা করে না অ্যাকচুয়ালি। কারণ দল হিসেবে আওয়ামী লীগকে আমি অস্বীকার করব না, দল হিসেবে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন সুন্দর হবে না। আর এই নির্বাচনে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে পরিশুদ্ধ হয়ে আসতে হবে। আপনার ব্রেনটা একটু পরিশুদ্ধ করেন। আপনি এখন যেই সমস্ত মানুষগুলো আপনার সৃষ্টি করেছিলেন, বড় বড় বিশাল বিশাল নেতা সৃষ্টি করেছিলেন, হাজার হাজার মানুষ নিয়ে আপনার
মিছিল মিছিল দেখিয়েছিল, তারা কই এখন? আপনি তো রিয়েলিস্টিক নেতা ছিল, তাদেরকে তো নেতা বানাননি। আপনি করেছেন কতগুলো চাকর বাকর সৃষ্টি করেছিলেন। তো আপনার এই সময়ে আপনি যতই ওখানে হুঙ্কার দেন, আপনার প্রতিদিনেই প্রত্যেকটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব হয়ে যায় আজকে এই এলাকা থেকে কিছু আওয়ামী লীগ ধরতে হবে। প্রত্যেকটা থানায় এখন এরকম একটা নির্দেশনা, অনেকটা অঘোষিত নির্দেশনা। ওদের কি অপরাধ? ওরা টাকাও কামাইতে পারলো না, লুকাই লুকাই আছে, একজনের বাড়িতে এক একজন। আপনার আমলে পুলিশ আর প্রশাসনের মানুষগুলো যেই পরিমাণ ক্ষমতাবান ছিল, আপনার এমপিরাও অনেক সময় জায়গা পেত না, এরকম অবস্থা ছিল। আপনার দলীয় নেতা কর্মীদের উপর আপনার 2 পয়সার বিশ্বাস ছিল কিনা আমার জানি না। কারণ আপনি যেই পরিমাণে আপনার ভুলের বিষয়গুলো আপনি একটু অনুধাবন করুন। আপনি এই মুহূর্তে আমার মনে হয় আপনি এই যে তারেক রহমান সাহেবের কথা আমি বললাম আর জামায়াত ইসলামের আমির সাহেবের কথা আমি বললাম, আমার মনে হয় শেখ হাসিনার যদি আপনি এখন কিছু পজিটিভ কথা বলেন, অন্তত এই কথাগুলো বলেন যে এই 15 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনি যদি একটু করে একবার করে ভুল স্বীকার করতেন যে আমার আসলে সঠিক তথ্যটা না থাকার কারণে আমি অনেক কিছু ভুল করেছি, আমার দরকার ছিল আমি ছাত্রদের সাথে আমি সরাসরি বসার, ডিবি প্রধান হারুনকে দিয়ে আপনি ইচ্ছামতো ছেলেগুলোকে পিটাইলেন, এই জিনিসগুলো ভিডিও বার্তা দিলেন, এই জিনিসগুলো মানুষ কোনো অবস্থায় ভালো করে নেয় নাই। এবং আপনার এটা বোঝা উচিত। এখন যদি একটা কথা বলতেন, আমি এই যে হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ এদেরকে যদি আমি একটু আমার ইয়েতে নিয়ে আসতাম, হয়তো আমার এত বড় একটা ডিজাস্টার হতো না। এই কথাটা একদিন বলেন, দেখবেন এই ছাত্রনেতা যারা এখন এত বড় একটা বিপ্লব সাধন করেছেন, তারাও মানসিকভাবে একটা শান্তিতে আসবে, তারা আতঙ্কে থাকবে না। তারা যদি আতঙ্কে থাকে, স্বাভাবিকভাবে আপনার এখানে আপনার নেতাকর্মীরা কেউ শান্তিতে থাকবে না। আর এই অশান্তি করে আপনার কী লাভ? যেহেতু আপনি আর প্রধানমন্ত্রী হবেন না, প্রধানমন্ত্রী হওয়ার আর কোনো চান্স নাই, স্বাভাবিকভাবে আপনি একটু এখন পজিটিভ কথা বলেন। আপনার এই নেগেটিভ কথাগুলোর কারণে আপনার নেতা কর্মীরা প্রতিদিনই কষ্ট পাচ্ছে। যারা টাকা কামাইতে পারে নাই তারা কিন্তু এই কষ্ট নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে। সূর্যের আলো অনেকেই গত 3 মাসে দেখে নাই। আর আপনি ওখানে বিদেশে বসে হুঙ্কার চাচ্ছেন। আপনি হুঙ্কারের পাশাপাশি যদি আপনি কিছু কিছু পজিটিভ কথা বলা শিখেন, আপনি ক্ষমা পুরো জাতির কাছে না চেয়েও আপনি আগে প্রথম নিজের দলের নেতাকর্মীদের কাছে চান। কারণ আপনি এমন ক্ষমতা ব্যবহার করেছেন যে ক্ষমতা এটা বলা যাবে না। 2014 সালে আপনি নির্বাচনটা আপনি কিভাবে করেছেন? নির্বাচনের উপর যদি কোনো ডক্টরেট ডিগ্রি পাওয়া যায় জালিয়াতির বা ভোট ডাকাতির, সেটা আপনার সরকারকে দিতে হবে, অস্বীকার করার জো নেই। তাহলে আপনি একবার যদি বলতেন যে 2014 সালে কোনো অবস্থায় আমার বিএনপিকে এইভাবে হারিয়ে দেওয়া বা বিএনপিকে এইভাবে বাদ দেওয়া আমার উচিত হয়নি, এই কথাগুলো বলেন। আপনার এই যে হাসান মাহমুদ সাহেব একটা স্বীকার করেছেন, উনি বলেছেন যে আমরা বিএনপিকে এইভাবে বাইরে রাখাটা ঠিক হয়নি। এই যে কথাগুলো বলছেন, এগুলো কিন্তু ভালো কথা। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আপনি এই দেশ থেকে আর কি চান? আপনারা কি চান? আর সব কিছুতে পেয়েছেন, কিন্তু আপনি জোর করে খাওয়াতে গিয়ে এত বেশি খাওয়াইছেন, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর জায়গায় রাখেননি। বঙ্গবন্ধুকে একটা বড় আতঙ্কের জায়গায় নিয়ে গিয়েছেন আপনি। আজকে ওনাকে শ্রদ্ধার জায়গাটা ভেঙে টুকটুক করে দিয়েছে। নেতা কর্মী যা এমনি সাধারণ মানুষ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে নিতে পারেনি। কিন্তু আপনার কাজের কারণে বঙ্গবন্ধুকে জোর করে বঙ্গবন্ধুকে খাওয়াইতে গিয়ে এখন বদহজম হয়ে গিয়েছে। তা আমার কথা হচ্ছে, আপনারা এখন একটু পজিটিভ কথা বলেন। এই কথাটা শুরু করেছিলাম ডক্টর ইউনূসের হতাশা দিয়ে। এই ডক্টর ইউনূসের সাথে কথায় ধরি, আপনি যদি ডক্টর ইউনূস সাহেবের সাথে কম্প্রোমাইজ করে চলতেন, উনি তো আপনার কাছ থেকে কোনো কিছু চায়নি। ওনার সাথে একজনের সাথে কম্প্রোমাইজ করলে আপনার আজকের এই পরিণতি হতো না। আপনি দেখেন আপনি ডক্টর ইউনূস সাহেবের সাথে কি আচরণটা করেছেন, আপনার আচরণে কি পরিমাণ ভুল আছে সেটা আপনি আরেকবার চিন্তা করে দেখেন। আমেরিকাকে একদম পাত্তাই দিতেন না, আমেরিকান অ্যাম্বাসাডারের সাথে দেখাই করতেন না। এইসব গোয়ার্তুমিগুলো কেন করেছিলেন এত বেশি? কেন স্পষ্ট করে পাবলিকলি বলেছিলেন যে আমেরিকার কোনো দরকার নাই? আজকে কেন ট্রাম্পের জন্য আপনি মায়া কান্না, আমেরিকাকে আবার হাতে নিলেন? এইসব বিষয়গুলো নিয়ে আমার কথা হচ্ছে, আপনি অনেকগুলো ভালো কাজ করেছেন, কিন্তু আপনার খারাপ কাজগুলো আপনি যদি এখন একটু পজিটিভলি না বলেন, আপনি যখন এটা বলবেন দেখবেন ছাত্রনেতারা একটু রিল্যাক্স হচ্ছে। এখন কিন্তু তারা বিপ্লবী চিন্তাভাবনার ভিতর আপনার এই সমস্ত হুঙ্কার তারা কিন্তু ভালোভাবে নিচ্ছে না, এবং তাদেরকে আরও বেশি অ্যাগ্রেসিভ হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাতে হচ্ছে, এবং এই সার্বিক পরিস্থিতি এটা সারা দেশের জন্য খুবই খারাপ।
আজকে আমি যেমন বলছি তারেক রহমান সাহেব পজিটিভ কথা বলছেন, জামাতের আমির সাহেব পজিটিভ কথা বলছেন। হ্যাঁ, আপনি তো এখন পজিটিভ কথা বলতে পারেন কিছু। এই তিনজনের মুখে আর শুধুমাত্র এখন আপনিই বাকি আছেন। আপনার মুখ থেকে কিছু পজিটিভ কথা যদি শুনে আপনার নেতা কর্মীরা কিন্তু নির্যাতনের শিকার হবে না। আজকে দেশের মধ্যে একটা স্পষ্ট হয়ে গেছে যে গায়েবী মামলা হয়েছে এবং ইচ্ছাকৃত মামলা হচ্ছে, অপমামলা হচ্ছে। এই যে কথাগুলো হচ্ছে তার মানে এই মামলাগুলো এক্সট্রা সময়ে গিয়ে এগুলো বাদ হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। প্রথমত আপনি আপনার নেতাকর্মীদের কাছে ক্ষমা চান। আপনার নেতৃত্ব শেষ পর্যন্ত আওয়ামী লীগকে কোন জায়গায় নিয়ে এসেছেন। এই নেতাকর্মীগুলো তো আপনার জন্য ৯৬তে আন্দোলন করেছিল। এই নেতাকর্মীগুলো তো ৮১ থেকে এই পর্যন্ত আপনাকে এই পর্যায়ে নিয়ে এসেছিল। কথাগুলো বলতে গেলে অনেক কথা আসবে, যে কারণে আমার মনে হয় আপনার একটু অনুশোচনাবোধ আসা দরকার। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এরা যদি একটু পজিটিভ কথা বলে দেশের পরিস্থিতিটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। আর আমার আশাটা যদি আপনার কাছ থেকে এরকম একটু একটু পাই, আমার মনে হয় এই যে ডক্টর ইউনূস সাহেব অন্তত তারা তো বলেই দিচ্ছেন যে তারা চলে যাবেন। এখন যদি না হয় দেশটাকে আরও ছারখার করে দিয়ে উনি চলে যাবেন। আমার কেন জানি সন্দেহ হচ্ছে উনি যদি হুট করে চলে যায় যে আমরা এখানে থাকবো না, দরকার নেই আমার। কারণ উনি তো এই ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের বড় বড় কথা শুনতে হচ্ছে। এদিকে ট্রাম্প প্রশাসন চলে এসছে, ওনার বন্ধু আমেরিকান বন্ধুটা নাই, ভারত মারাত্মকভাবে খেপিয়ে আছে। তারপরে এদিকে যাও আবার বাংলাদেশের ভিতরে বিএনপি তাদের পক্ষে নিয়েছিল, তো ওই বিএনপি প্রতিদিনই নির্বাচনের কথা বলে, প্রতিদিনই ওনাকে হুঙ্কার দেয়। এবং আপনি দেখেন ছাত্ররা প্রতিদিনই কোথাও না কোথাও একটা ঝামেলা বাজায়। তো এই যে ঝামেলাগুলো হচ্ছে এগুলোর কারণে ওনারা হয়তো এতগুলো লোড নিতে পারছেন না, এবং যে কারণে এই জুলাই বিপ্লবটা যাই হোক না কেন রাজনৈতিক নেতাদের কাছে এগুলো কোনো বিষয় না। আবার কামব্যাক করা যায়, কামব্যাক করতে হয়, কামব্যাক করেছে যুগে যুগে, এটা আমাদের ইতিহাস বলে। তার কর্মকাণ্ডের ভিতর দিয়ে কামব্যাক করে। আপনার যদি আসতে হয়, আপনার দলটাকে বাঁচাইতে হয়, আপনার দলটাকে যদি রাখেন, তাহলে আবার একটু কিছু পজিটিভ কথা বলেন। আমি জানি আপনার কষ্ট আছে, গিয়ে আছে, সব কিছু মিলিয়ে আপনি দেশের বাইরে থেকে অনেক কথা বলবেন, কিন্তু একটু কিছু পজিটিভ কথা বলেন, আপনার নেতাকর্মীগুলোকে একটু বাঁচান। এই পজিটিভ কথাগুলো আমাদেরকে ইউনূস সরকারকেও একটু বলবে যে অন্তত রাজনৈতিক সংস্কারটা অন্তত করে যাক। কারণ আপনি কতদিন বাঁচবেন আপনি চিন্তা করেন। এখন আপনারা তো রাজনৈতিক সংস্কার করেননি। এই একটা অবস্থায় দাঁড়িয়ে আপনি ইউনিয়ন পরিষদের নির্বাচনটা কেন ইউনিয়ন পর্যায়ে আপনার নৌকা দিতে হয়েছিল একবার চিন্তা করুন। আপনি এটাকে একটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে বলেন, দেখবেন আপনার নেতাকর্মীরা এক হয়ে গেছে। কারণ ওইখানে তো আপনি দ্বিধা বিভক্তি, ত্রিধা বিভক্তি, চতুর্থা বিভক্তি সব কিছু করেছেন আপনি। তো এই কারণে আমি আশা করব ডক্টর ইউনূস সাহেবের হতাশা, তারেক রহমান, ডক্টর শফিকুর রহমানের পজিটিভ বক্তব্যের সাথে শেখ হাসিনাও যদি মাঝে মধ্যে কিছু পজিটিভ বক্তব্য রাখেন, আমার মনে হয় দেশের মানুষ অনেক খুশি হবে এবং একটা পজিটিভ রাজনৈতিক সংস্কৃতিও বাংলাদেশে আসবে। অসংখ্য ধন্যবাদ। আর আজ সিটিংয়ে হতা হই অ্যাকচুয়ালি আজি এবার শুদ্ধ ভাষা হয়ে যে বাজি সারিমিকে কেন ফোনই বেললাই আর একটা ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম।